আমরা যে ইতিহাসের সিরিজটা চালু করেছিলাম, সেই সিরিজের একটি পরবর্তী টপিক নিয়ে আজকে আমরা এসেছি। আজকে আমরা আলোচনা করব চালুক্য, রাষ্ট্রকূট, পল্লব এবং চোল বংশ নিয়ে। এরপর আমরা মধ্যযুগ থেকে আলোচনা করব। তো দেখো, আমরা প্রথম প্রশ্নটা দেখব। প্রথম প্রশ্নে বলা হয়েছে, পল্লব রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? পল্লব রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সিংহ বিষ্ণু। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? সিংহ বিষ্ণু। পরবর্তী প্রশ্ন, পল্লবদের রাজধানী কোথায় অবস্থিত? তো পল্লবদের রাজধানী ছিল কোথায়? কাঞ্চিপুরমে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, বিচিত্রচিত্ত উপাধি কোন পল্লব রাজা ধারণ করেছিলেন? তো এই বিচিত্রচিত্ত এই উপাধিটা ধারণ করেছিলেন প্রথম মহেন্দ্র বর্মন, অপশন বি, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, মহাবলীপুরমের বিখ্যাত রথ মন্দিরগুলি কোন পল্লব রাজার আমলে নির্মিত হয়েছিল? তো কোন পল্লব রাজার আমলে নির্মিত হয়েছিল? প্রথম নরসিংহ বর্মন। প্রথম নরসিংহ বর্মনের আমলে এগুলি নির্মিত হয়েছিল। কোন পল্লব রাজা বাতাবিকোন্ড উপাধি গ্রহণ করেছিলেন? বাতাবিকোন্ড উপাধি ধারণ করেছিলেন প্রথম নরসিংহ বর্মন, ঠিক আছে? পল্লব যুগের বিখ্যাত সংস্কৃত কবি দণ্ডী কার রাজসভায় ছিলেন? তো তিনি ছিলেন দ্বিতীয় নরসিংহের রাজসভায় ছিলেন। কার রাজসভায়? দ্বিতীয় নরসিংহ বর্মনের রাজসভায়, ঠিক আছে? বিখ্যাত কাঞ্চির কৈলাসনাথের মন্দির কে নির্মাণ করেন? তো কে নির্মাণ করেছিলেন? দ্বিতীয় নরসিংহ বর্মন, ঠিক আছে? তারপর বাতাপির চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাতাপি চালুক্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম পুলকেশী, ঠিক আছে? তারপর চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? তো চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা ছিল দ্বিতীয় পুলকেশী। বিখ্যাত আইহোল প্রশস্তি বা আইহোল শিলালিপি কে রচনা করেছিলেন? তো বিখ্যাত আইহোল প্রশস্তি রবি কীর্তি রচনা করেছিলেন। এই যে আইহোল প্রশস্তি বা আইহোল শিলালিপি, সেটাতে কার সম্পর্কে লেখা আছে বলো তো দেখি? কোন রাজার কৃতিত্ব বর্ণনা করা আছে? তো মনে রেখো, দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব বর্ণনা করা আছে। পরবর্তী প্রশ্ন দেখব, নর্মদা নদীর তীরে চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশী কাকে পরাজিত করেছিলেন? তো আমরা এটা এর আগের ভিডিওতেও দেখেছিলাম যে হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন। পরবর্তী প্রশ্ন, সকলোত্তর পতনাথ, এখানে তালবস্য নয়, দন্তস্য হতো। সকলোত্তর পতনাথ কার উপাধি ছিল? সকলোত্তর পথনাথ এটা উপাধি ছিল হর্ষবর্ধনের। তারপর বলো যে রাষ্ট্রকূট রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাষ্ট্রকূট রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন দন্তি দুর্গ, মনে থাকবে। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রকূটদের রাজধানী কোথায় ছিল? রাষ্ট্রকূটদের রাজধানী ছিল, বলো, মালখেদ বা ম্যানখেদ, ঠিক আছে? তোমরা এটা আগেও পড়েছ। তারপর ইলোরার বিখ্যাত কৈলাস মন্দির কে নির্মাণ করেছিলেন? তো মনে রেখো, প্রথম কৃষ্ণ। রাষ্ট্রকূট বংশের রাজা ছিলেন প্রথম কৃষ্ণ। কোন রাষ্ট্রকূট রাজা বিখ্যাত জৈন পণ্ডিত জিনসেনের শিষ্য ছিলেন? জিনসেনের শিষ্য ছিলেন কে? অমোঘবর্ষ, ঠিক আছে? রাষ্ট্রকূট যুগে বিখ্যাত কবি পম্পা কোন ভাষায় মহাকাব্য রচনা করেছিলেন? তো তিনি কন্নড় ভাষায় মহাকাব্য রচনা করেছিলেন। চালুক্য স্থাপত্যের বিশিষ্ট শৈলীকে কি বলা হতো? চালুক্যরা যে স্টাইলে স্থাপত্য কলা সৃষ্টি করতো, সেই স্টাইলটাকে কি বলা হতো? সেই স্থাপত্য শৈলীটাকে কি বলা হতো? তো বলা হতো বেসেরা, ঠিক আছে? পরবর্তী, গঙ্গৈকণ্ড চোলপুরম এই কে প্রতিষ্ঠা করেছিলেন? এটা কে প্রতিষ্ঠা করেছিলেন? এটা করেছিলেন প্রথম রাজেন্দ্র চোল, ঠিক আছে? তাঞ্জোরের বিখ্যাত বৃহদ্রেশ্বর মন্দির, এটাকে রাজা মন্দিরও বলা হয়ে থাকে। এটা কে তৈরি করেছিল? এটা রাজা চোল স্থাপনা করেছিল, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, মধ্যযুগীয় চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মধ্যযুগীয় চোল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিজয়ালয়, ঠিক আছে? কেমন? পরবর্তী প্রশ্ন, কোন চোল রাজা শ্রীলঙ্কা, এখানে একটু ট্রান্সলেশনে গণ্ডগোল হয়েছে, হ্যাঁ, শ্রীলঙ্কা জয় করেছিলেন? তো জয় করেছিলেন কে? শ্রীলঙ্কা কে জয় করেছিলেন? প্রথম রাজেন্দ্র চোল, ঠিক আছে? প্রথম রাজেন্দ্র চোল। দেখো, এখানে একটা কথা বলি, এই রাজা চোল এটা কিন্তু
আক্রমণ করেছিল, মানে ও জয় করতে শুরু করেছিল কিন্তু কমপ্লিটলি মানে পুরো শ্রীলঙ্কাকে জয় করেছিল কে? এই রাজেন্দ্র চোল। ঠিক আছে, তারপর পূর্ণাঙ্গ জয় দেখো লেখা রয়েছে। রাজেন্দ্র উত্তর অংশটা করেছিল, দেখো রাজা চোল উত্তর অংশটা করেছিল, আর এই রাজেন্দ্র চোল পুরো পূর্ণাঙ্গ ইয়েটাকেই করেছিল। ঠিক আছে, তারপর চোল প্রশাসনের সবচেয়ে বিশিষ্ট বৈশিষ্ট্য কোনটি ছিল, মানে স্পেশাল ক্যারেক্টার কোনটা, মানে ক্যারেক্টারিস্টিক্স কোনটা ছিল বলো? গ্রামীণ স্বায়ত্তশাসন, ভিলেজ অটোনমি, এইটা ছিল চোলদের সবথেকে বড় একটা বিশেষত্ব। গ্রামীণ স্বায়ত্তশাসন, ঠিক আছে, ভিলেজ অটোনমি, মনে রেখো এটা। বিখ্যাত ব্রোঞ্জ মূর্তি, নটরাজের যে ব্রোঞ্জ মূর্তি, সেই ব্রোঞ্জ মূর্তিটা কোন যুগের একটা শিল্পকীর্তি? তো এটা চোল যুগের একটি শিল্পকীর্তি। ঠিক আছে, তারপর বলো পেরিয় পুরাণম কোন ভাষার একটা মহাকাব্য? এটা তামিল ভাষার একটি মহাকাব্য, পেরিয় পুরাণম। ঠিক আছে, তারপর কোন রাজা গঙ্গৈকণ্ঠ চোলপুরম উপাধি ধারণ করেছিলেন? প্রথম রাজেন্দ্র চোল, এটা আমরা আগেও দেখেছি। পরবর্তী প্রশ্ন, চোল যুগে গ্রামের শাসন ব্যবস্থা তদারক করার জন্য কোন সমিতি গুরুত্বপূর্ণ ছিল? গ্রামের শাসন ব্যবস্থাটাকে দেখাশোনা করার জন্য ছিল সভা বা মহাসভা। ঠিক আছে, চালুক্য বংশের রাজধানী কোথায় ছিল? চালুক্য বংশের রাজধানী ছিল বাতাপি বা বাদামি, মনে থাকবে। মত্তবিলাস প্রহসন নামক নাটকটি কে রচনা করেছিলেন? প্রথম মহেন্দ্র বর্মন। ঠিক আছে, প্রথম মহেন্দ্র বর্মন। কোন পল্লব রাজা বিখ্যাত সমুদ্র তট মন্দির, এটা সমুদ্র তট হবে না, শোর টেম্পল, এই শোরই বলে এটাকে, শোর টেম্পল বা শোর মন্দির, এটা কে স্থাপনা করেছিলেন? এটা করেছিলেন দ্বিতীয় নরসিংহ বর্মন। ঠিক আছে, দ্বিতীয় নরসিংহ বর্মন। কী বানিয়েছিল দ্বিতীয় নরসিংহ বর্মন? মনে রাখবে, শোর টেম্পল স্থাপনা করেছিল। তারপর রাষ্ট্রকূট রাজবংশের কোন রাজা মহারাজ সৌচট উপাধি ধারণ করেছিলেন? তো সৌচট উপাধি ধারণ করেছিলেন কে? অমোঘবর্ষ প্রথম। পরবর্তী প্রশ্ন, চোল রাজবংশের কোন রাজা সমুদ্র অভিযানের জন্য বিখ্যাত ছিলেন? তো সমুদ্র অভিযানের জন্য বিখ্যাত ছিলেন প্রথম রাজেন্দ্র চোল। ঠিক আছে, এদের নৌ পরিবহন ব্যবস্থা বা নৌ শক্তি খুব ভালো ছিল। রাষ্ট্রকূট রাজা অমোঘবর্ষের দ্বারা রচিত কন্নড় ভাষার প্রথম গ্রন্থ কোনটি ছিল? কবি রাজমার্গ। ঠিক আছে, প্রথম নিয়ে ছিল কবি রাজমার্গ। পরবর্তী, কোন চোল রাজা শ্রীলঙ্কা বিজয়ের পর সেখানে রাজরাজেশ্বর মন্দির স্থাপন করেছিল? চোল রাজরাজেশ্বর মন্দির স্থাপন করেছিল। তারপর রাষ্ট্রকূট বংশের কোন রাজা অকালবর্ষ উপাধি ধারণ করেছিল? কৃষ্ণ দ্বিতীয় কৃষ্ণ আর কি, মনে থাকবে, দ্বিতীয় কৃষ্ণ। চোল যুগে রাজকীয় কর্মকর্তাদের কি বলা হতো? রাজকীয় কর্মকর্তাদের বলা হতো অধিকারী পেরুন্তরম। ঠিক আছে, অধিকারী পেরুন্তুরম। কোন রাষ্ট্রকূট রাজা প্রতিহার রাজ নাগভট্টকে দ্বিতীয়কে পরাজিত করেন? নাগভট্ট দ্বিতীয় নাগভট্টকে পরাজিত করেছিল তোমার এই তৃতীয় গোবিন্দ। এটা কোন সময় ঘটেছিল? এই মানে পরাজয়টা হয়েছিল কোন সময়? যখন ওই যে তোমরা আগে পড়েছো ত্রিশক্তির যুদ্ধ, পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূট, সেই তখন ওই নাগভট্টকে পরাজিত করেছিল তৃতীয় গোবিন্দ, মনে রেখো এটা। ঠিক আছে, 40 নম্বর প্রশ্ন, চোল রাজবংশের শেষ প্রভাবশালী রাজা কে ছিল? তো মনে রেখো, এই কুলাতুঙ্গ চোলা ওয়ান, এটা ছিল শেষ প্রমিনেন্ট একটা রাজা। রাষ্ট্রকূট রাজা অমোঘবর্ষ কোন জৈন পণ্ডিতের দ্বারা জৈন ধর্মে দীক্ষিত হন? তো এটা কার দ্বারা হয়েছিল? জিনসেন। এটা আমরা এই প্রশ্নটা আগে দেখেছিলাম, রিপিট হয়েছে কোশ্চেনটা। কোন চোল রাজা গঙ্গৈকণ্ঠ চোলপুরম মন্দিরটি নির্মাণ করেছিলেন? কে করেছিলেন? প্রথম রাজেন্দ্র চোল। ঠিক আছে, এটাও হয়েছে আগে। রাষ্ট্রকূট বংশের কোন রাজা নৃপতুঙ্গ উপাধি ধারণ করেন? নৃপতুঙ্গ উপাধি ধারণ করেছিলেন প্রথম অমোঘবর্ষ। ঠিক আছে, কোন চালুক্য রাজা প্রথম মহেন্দ্র বর্মনকে পরাজিত করেছিলেন? দ্বিতীয় পুলকেশী। মহেন্দ্র বর্মনকে পরাজিত করেছিলেন দ্বিতীয় পুলকেশী। ঠিক আছে, চোল রাজবংশের কোন রাজা কাবেরীপট্টনম জয় করেছিলেন? কাবেরীপট্টনম জয় করেছিলেন কে? বিজয়ালয় চোল। ঠিক আছে, বিজয়ালয় চোল প্রতিষ্ঠাতা। ঠিক আছে, তারপর
রাষ্ট্রকূট রাজ অমোঘবর্ষ কন্নড় ভাষায় কোন গ্রন্থটি রচনা করেন? তো এটা করেছিল কি কবিরাজমার্গ নামক গ্রন্থটি তিনি রচনা করেন। ঠিক আছে। কোন পল্লব রাজা মমল্ল উপাধি ধারণ করেছিল? হ্যাঁ, মমল্ল উপাধি ধারণ করেছিল প্রথম নরসিংহ বর্মন। ঠিক আছে। তারপর চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? চালুক্য বংশের প্রতিষ্ঠাতা ছিল প্রথম পুলকেশী, এটাও আমরা দেখেছি। চোল বংশের শেষ রাজা কে ছিলেন বলো? রাজেন্দ্র চোল তৃতীয়। হ্যাঁ, ওই প্রথম রাজেন্দ্র চোল নয় কিন্তু, তৃতীয় রাজেন্দ্র চোল। তারপর কোন পল্লব রাজা বাতাপিকণ্ড উপাধি ধারণ করেছিলেন? বাতাপিকণ্ড উপাধি ধারণ করেছিলেন প্রথম নরসিংহ বর্মন। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রকূট রাজা অমোঘবর্ষের দ্বারা রচিত কন্নড় ভাষার প্রথম গ্রন্থ কোনটি? কবিরাজমার্গ। এটা আমরা কিছুক্ষণ আগেই দেখলাম, কবিরাজমার্গ আবার এসেছে। তারপর বলো, কোন চালুক্য রাজা হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন? দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন, এবং তারই কথা আমরা ওই যে আইহোল প্রস্তুতিতে দেখতে পাই। এবং সেটা কে লিখেছে? রবিকীর্তি লিখেছে। রবিকীর্তি কার সভাকবি ছিল? এই দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিল। ঠিক আছে। তারপর চালুক্য বংশের রাজধানী কোথায় ছিল? চালুক্য বংশের রাজধানী ছিল বাতাবি বা বাদামি। সেম কোশ্চেন রিপিট হয়ে যাচ্ছে। গঙ্গাইকোন্ড চোলাপুরম কে প্রতিষ্ঠা করেছিলেন? প্রথম রাজেন্দ্র চোল, এটাও রিপিট। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দন্তি দুর্গ, এটাও রিপিট হয়েছে। পল্লব বংশের রাজধানী কোথায় ছিল? কাঞ্চিপুরম। পল্লবদের রাজধানী কোথায় ছিল? কাঞ্চিপুরম, এটা রিপিট হয়নি। ঠিক আছে। তারপর চোল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? চোল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন প্রথম রাজেন্দ্র চোল। ঠিক আছে। আমি কোথায় দাগ দিচ্ছি? প্রথম রাজেন্দ্র চোল। ঠিক আছে। অপশন বি। পরেরটা, বাতাপি চালুক্য বংশের শেষ রাজা কে ছিলেন? বাতাপি চালুক্য বংশের শেষ রাজা ছিলেন কীর্তিবর্মন দ্বিতীয় কীর্তিবর্মন। ঠিক আছে। তারপর পল্লব যুগের বিখ্যাত সংস্কৃত কবি দণ্ডী কার রাজসভায় ছিলেন? তো দণ্ডী কার রাজসভায় ছিলেন? দ্বিতীয় নরসিংহ বর্মনের রাজসভায় ছিলেন। ঠিক আছে। দ্বিতীয় নরসিংহ বর্মনের রাজসভায় ছিলেন। ঠিক আছে। তারপর কোন রাষ্ট্রকূট রাজ প্রতিহার রাজা নাগভট্টকে, এটাও হয়ে গেছে আমাদের তৃতীয় গোবিন্দ। তো এই ছিল কিছু কোশ্চেন, তার মধ্যে 60টা এখানে রয়েছে। 60টার মধ্যে প্রায় 5-6টা কোশ্চেন রিপিটই হয়েছে। তো আমি বলতে পারি খুব বেশ ভালোভাবে 50টা কোশ্চেন আমরা এখান থেকে আলোচনা করলাম। তো এই 50টা কোশ্চেন মাথার মধ্যে ভালোভাবে ঢুকিয়ে নাও। এই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু রিপিট হোক বা যেই রকমই হোক, প্রত্যেকটা কোশ্চেন পরীক্ষায় আসা কোশ্চেন এবং খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। খাতায় নোট করে নাও, বারবার দেখো, ভিডিও দেখা সম্ভব হয় না, তাই পরবর্তীকালে যখন দেখতে মন হবে খাতার পাতাটা উল্টে নিলেই একবার রিভাইজ হয়ে যাবে। তাই বারবার আমি এটাই বলবো যে নোট করে নেওয়াটা সবথেকে বেটার অপশান। যদি নোট না করতে পারো তাহলে কিছুক্ষণ গ্যাপ দিয়ে 2 থেকে 3 বার এই ভিডিওটাকে দেখো। অর্থাৎ আজকে রাতে যদি দেখো তাহলে তুমি কালকে সকালে আরেকবার দেখলে এবং পরশু আরেকবার দেখলে, টোটাল 3 বার করে দেখতে হবে। তবে গিয়ে সেটা মাথার মধ্যে ভালোভাবে গেঁথে যায়। ঠিক আছে। এবং রিপিটেশনের জন্য অর্থাৎ রিভিশনের জন্য কিন্তু এই ভিডিওগুলো তোমরা দেখতে পারো। ঠিক আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমরা মধ্যযুগ নিয়ে আলোচনা করব এবং মধ্যযুগ শুরু করব। আমাদের যে প্রাচীন ভারতের ইতিহাস সেটা এখানেই আমরা সমাপ্ত করলাম। এরপরেও যদি আমার কোনো রকম মনের মধ্যে যদি জাগে কোনো সময় যে হ্যাঁ, এই বিষয়টা তো ঢোকানো হয়নি এর মধ্যে, প্রাচীন ভারতের খুব ইম্পর্ট্যান্ট কোনো একটা টপিক, সেটা আমি কিন্তু পরবর্তীকালে ঢুকিয়ে দেবো। ঠিক আছে। তো এরকম কোনো ব্যাপার নেই যে মধ্যযুগ শুরু করে দিচ্ছি মানে এই নয় যে হ্যাঁ, প্রাচীন যুগ থেকে আর কোনো কিছু আমরা পড়াবো না বা কিছু আমরা দেখবো না। অবশ্যই আসবে ভিডিও। তো তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলোকে টাইম টু টাইম পাওয়ার জন্য। আর হ্যাঁ, একটু ভালোবাসা দেখিও, একটু লাইক করো, একটু শেয়ার করো, একটু 2-4টে কমেন্ট করো, ভালো লাগে, ভিতর থেকে খুব আনন্দ পাই। ঠিক আছে। এইটুকুই আমি তোমাদের জন্য একটু করলাম, তুমি একটু আমার জন্য করে দাও। থ্যাংক ইউ। পরের ভিডিওতে দেখা হচ্ছে।